আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে। কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে কি মাকে আপনি বলার কথা আমাদের কখনো মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো। তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো। তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়াল বিলের প্রচণ্ড চিলের মতো। তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। হুমায়ুন আজাদের বিখ্যাত কবিতা আমাদের মা, কারণ গতকাল ছিল মা দিবস। তাই মা দিবসের রেশ কি আসলে একদিন বা দুদিনে কেটে যায়? সারা জীবন, সারা বছর ধরে মা হয়তো হৃদয়ের কোনো এক কোণায়, অন্তরের অন্তঃস্থলে প্রথিত থাকে। মা দিবসের শুভেচ্ছা আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাই কিউএসটিএল সকাল 24-এ। আজ সোমবার। প্রিয় দর্শক, সাথে আছি আমি তাসনুভা মোহনা। আজ 30 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 13 মে 2024 খ্রিস্টাব্দ। আজ শুরু করছি সকাল 24 পত্রিকার শিরোনামগুলো দিয়ে। শুরুতেই সমকাল। পূর্ণ সিলেবাস, পূর্ণ নম্বরেও হেসে খেলে পাস, ফল বিশ্লেষণ। গতকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, সেটি আজকের সংবাদ শিরোনাম হয়েছে সমকালের। এসএসসিতে ভালো ফলের খবরে শিক্ষার্থীদের উল্লাস। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5। এদিকে বাড়তি রাজস্ব সংগ্রহে কর ছাড় ও অব্যাহতি কমাবে এনবিআর। আসছে বাজেট, কর্পোরেট কর হার কমতে পারে, কর মুক্ত আয়ের সীমা বাড়ছে না। আজ ও কাল প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর এর বৈঠক। পড়ছি পরবর্তী পত্রিকা, এবারে হাতে আছে প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে আজ শিরোনাম হয়েছে নিত্যপণ্যের দ্রব্যাদির দাম নিয়ে একটি শিরোনাম। মুখের কথায় বাজার থামছে না, বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ কম, নতুন করে বেড়েছে পেঁয়াজ, ডিম, মুরগি, গরুর মাংস, সবজি সহ বিভিন্ন পণ্যের দাম। এদিকে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি খবর। শাখা ছাত্রলীগের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। আরও বলা হচ্ছে গাজায় নৃশংসতার প্রতিবাদ, যুক্তরাষ্ট্রে বিক্ষোভ থেকে 50 অধ্যাপক আটক। প্রথম আলো শেষ করে এবারে পরবর্তী পত্রিকায় চলে যাচ্ছি। এবারে হাতে আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ বলে আংশিক নয়, পুরো সত্য। চলুন দেখা যায় সংবাদ শিরোনাম কি কি রয়েছে। এখানেও শুরুতে জিপিএ 5 এবং এসএসসি পরীক্ষার সমমানের ফলাফল প্রকাশ নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। পাশে বলা হচ্ছে ডলার সংকট, ডলার উধাও, আমদানি নির্ভর পণ্য মূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা, বাণিজ্যিক ব্যাংকের কাছে ডলার নেই, বাধ্য হয়ে খোলা বাজার থেকে ডলার কিনতে হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন ছাত্রদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনীতি প্রসঙ্গে যে শিরোনামটি পড়ছি, সম্পর্ক এগিয়ে নিতে আসছেন ডোনাল্ড লু, বলছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছেন সরকারের ভবিষ্যৎ ভালো নয়। শেষ করছি কালের কণ্ঠ, এবারে ইত্তেফাক পড়ব। দৈনিক ইত্তেফাকে এবারে ব্যাংকের একটি শিরোনাম পড়ছি, সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বিডিবিএল, দুই ব্যাংকের চুক্তি স্বাক্ষর, চাকরি হারানোর আতঙ্কে বিডিবিএল এর কর্মীরা, ভয় নেই বললেন সোনালীর এমডি। ফ্রি স্টাইলে ইয়াবা ঢুকছে, টেকনাফ থেকে অ্যাম্বুলেন্সে বিনা বাধায় এলো ৭,০০০ পিস ইয়াবা, অবশেষে সোনারগাঁওয়ে ধরা, উদ্ধার করা ইয়াবার মূল্য ২ কোটি টাকা। এবং সর্বশেষ পত্রিকা বণিক বার্তা। বণিক বার্তায় এবারে যে শিরোনামটি পড়ছি, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে, সম্ভাব্য অনেক বড় প্রকল্প থেকে সরে আসছে সরকার। যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন সমীক্ষা প্রকল্পের একটি জরিপ এখানে দেওয়া হয়েছে, সেটি আর পড়ছি না, পড়ে যাচ্ছি পরবর্তী শিরোনামটি। পেঁয়াজ উৎপাদন, দুই সংস্থার দুই তথ্যে বিড়ম্বনায় বাণিজ্য মন্ত্রণালয়, ভুক্তভোগী ভোক্তারা। ২০২২-২৩ অর্থবছরে পেঁয়াজের উৎপাদনের ২ রকম তথ্য পাওয়া গেছে। এই ছিল আজকের সকাল 24-এর সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমান পরীক্ষায় ফল প্রকাশের ভিত্তিতে দেশের শীর্ষে রয়েছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল। পরীক্ষার্থীর তুলনায় জিপিএ 5 নিয়ে শীর্ষে থাকা স্কুলটি নিয়ে জানাতে নরসিংদী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, শুভ সকাল জানাই। গতকাল এসএসসি এবং তার সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং আমরা শুনছি যে পাশের হার যথাযথ মতো ভালো থাকলেও জিপিএ 5 এর সংখ্যা কম, সেই জায়গায় নরসিংদীর এই স্কুলটি খুব ভালো ফলাফল করেছে। আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। আপনি জানেন যে নরসিংদী এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমস, অর্থাৎ নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস যে স্কুলটি রয়েছে, এটি কিন্তু দেশসেরা ফলাফল অর্জন করেছে এবছর এই স্কুলটি থেকে 295 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে কিন্তু 294 জন পরীক্ষার্থী জিপিএ 5 পেয়েছে এবং একজন পরীক্ষার্থী শতভাগ পাস সহ 294 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে এবং এখানে যে পাশের সংখ্যাটা জিপিএ 5 এর সংখ্যাটা সেটা 99.66%। এই যে স্কুলটি রয়েছে, এই স্কুলটি কিন্তু 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 8 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 2012 সাল থেকে যখন এসএসসি পরীক্ষার্থীরা অংশ নেয় এবং এই পর্যন্ত এই স্কুলটি কিন্তু দেশসেরা একটি অবস্থান নিয়েছে এবং প্রতি বছরই কিন্তু এই স্কুলটির ফলাফল খুবই ভালো। এক কথায় যদি আমি বলতে চাই, রাজধানীর নামি দামি স্কুলগুলোকে পেছনে ফেলে কিন্তু নরসিংদীর এনকেএম যে স্কুলটি রয়েছে, এই স্কুলটির ফলাফল কিন্তু বরাবরই ঈর্ষণীয় এবং সাফল্যমণ্ডিত। এই স্কুলটি কিন্তু গত বছর 278 জন শিক্ষার্থী কিন্তু এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে কিন্তু শতভাগ পাস সহ 270 জন শিক্ষার্থী কিন্তু জিপিএ 5 পেয়েছে এবং 2021 সালে এই স্কুলটিতে কিন্তু আপনার 266 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে কিন্তু 266 জন শিক্ষার্থী কিন্তু জিপিএ 5 পেয়েছে। আমি এই মুহূর্তে একটু প্রধান শিক্ষকের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আমরা একটু জানার চেষ্টা করব আপনাদের স্কুলটি প্রতি বছর যে ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে বা আপনাদের সাফল্যের পেছনের মূল মন্ত্রটা কি একটু জানাবেন আমাকে। সকলকে অভিনন্দন। আমাদের মূল মন্ত্র হচ্ছে আমাদের মাননীয় প্রতিষ্ঠানের সভাপতি জনাব আব্দুল কাদের মোল্লা মহোদয়, উনি আমাদের সার্বক্ষণিক সঠিক পরিকল্পনা এবং গাইডলাইন দিয়ে থাকেন। যেমন আমি ফর এক্সাম্পল বলি, আমাদের বছরের শুরুতেই উনি প্রতি 15 জনের জন্য একজন গাইড টিচার নিযুক্ত করেন, যিনি নিবেদিত প্রাণ সকাল সন্ধ্যা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখেন। পাশাপাশি বছরের শুরুতে আমরা অপেক্ষাকৃত পিছিয়ে পড়া শিক্ষার্থী ট্রেস আউট করি, যাদেরকে চিহ্নিত করার পরে আমরা তাদের সার্বক্ষণিক আলাদা করে রিকভারি ক্লাস সহ হোম ভিজিট এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করি এবং বারবার এদের টেস্ট নেওয়া হয়। যে টেস্টের ফলাফল গার্ডিয়ানকে অবহিত করি এবং তারা সহ আমরা গার্ডিয়ান, শিক্ষক, শিক্ষার্থী, একজাক তরুণ মেধাবী শিক্ষকদের
সার্বিক প্রচেষ্টায় এই ভালো ফলাফল। ধন্যবাদ। আপনি শুনছিলেন আসলে এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছে তিনি আসলে বলছিল যে এই সাফল্যের পেছনের মূল মন্ত্রগুলাকে, এবং আপনি জানেন যে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোম যিনি এই স্কুলটির প্রতিষ্ঠাতা অর্থাৎ কাদির মোল্লা, তিনি কিন্তু থার্মেস গ্রুপের চেয়ারম্যান। তার কিন্তু আরও 3টি প্রতিষ্ঠান রয়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু দেশের ফলাফল। ওনার অনেক ধন্যবাদ সঞ্জিত আমাদের সাথে থাকবার জন্য। আমরা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে নরসিংদীর সেই বিদ্যালয়ের খবর যেখানে সারা বাংলাদেশ থেকে সব থেকে ভালো ফলাফল করেছে এসএসসি পরীক্ষার্থীরা। সারা দেশে এসএসসি পরীক্ষার্থীরা যারা ভালো ফলাফল লাভ করেছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। চলুন এবারে দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী খবর। এবারে দেখব গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং সেই সঙ্গে জানিয়ে দেব আবহাওয়ার পূর্বাভাস আজকের সারাদিনের। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 34.8, সর্বনিম্ন 24.4। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 34.5, সর্বনিম্ন 24.1। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.1 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 33.4, সর্বনিম্ন 24.7। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 34, সর্বনিম্ন 22.5। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 21.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 35.5 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনার অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। দেখছিলাম আবহাওয়ার খবরাখবর। রানওয়ে লাইটিংয়ে ত্রুটির কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে এই ত্রুটি দেখা দেয়, ফলে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাওয়া 3টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার জানান, রানওয়ের বাতির কেবলগুলো মাটির নিচ দিয়ে রয়েছে, ফলে ত্রুটির কারণ খুঁজে বের করতে কিছুটা সমস্যা হচ্ছে। বাতিলকৃত ফ্লাইটগুলো নভো এয়ার, ইউএস বাংলা ও বাংলাদেশ বিমানের। এই বিষয়ে চলুন আরও জানা যাক। আর খবর জানাতে সেখান থেকেই আমাদের সঙ্গে এবারে সরাসরি যোগ দিচ্ছেন রায়হান সবুক্তগিন। রায়হান, শুভ সকাল জানাই। আমরা যে খবরটি শুনলাম, এই মাত্র যেটি বলছিলাম দর্শকদেরকে, সর্বশেষ অবস্থা জানতে চাই। শুভ সকাল আপনাকেও তাসনুভা, তার সঙ্গে সঙ্গে দর্শকদেরও শুভ সকাল। যেহেতু আমরা একটা শুভ সংবাদ দিয়ে শুরু করি, 15 ঘন্টা বন্ধ থাকার পরে কিন্তু আজ সকাল 8টার দিকে 2টি বিমান, বাংলাদেশ বিমান এবং নভো এয়ারের 2টি বিমান এখানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেছে। তার মানে হচ্ছে যে এটা ফের চালু হলো। আজকের এই সুসংবাদ কতক্ষণ স্থায়ী হবে সেটি বলা যাচ্ছে না, কারণ আপনারা জানেন গতকাল রাতে বিকাল 5:15-র দিকে যখন এখানে রাতের বিমান ওঠানামার জন্য শর্ট সার্কিটের কারণে আসলে সেইটা বিঘ্নিত হয়, বিমান ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হয় বিমান কর্তৃপক্ষ। তারা যে সমস্যাগুলো দেখেছে সেগুলো হচ্ছে যে এখানে তারা আসলে সমস্যাটা পুরোপুরি নির্ধারণ করতে পারেনি যে কি হয়েছে এখানে, ঠিক কি কারণে বাতি জ্বলছে না। এয়ারপোর্টের মধ্যে যে আলো থাকে সেই আলোকে কেন্দ্র করে কিন্তু বিমানগুলো ওঠানামা করে, সেইটাই হচ্ছে পাইলটের জন্য সেটি হচ্ছে দিক নির্দেশনা যে ঠিক কোথায় নামতে হবে। তো সেই আলোগুলোই জ্বলছিল না, যখন ফলে কোনোভাবেই এই অন্ধকার বা এয়ারপোর্টের মধ্যে নামাটা কোনোভাবেই সম্ভব ছিল না। সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে যে সাংবাদিকদের জন্য যেন বিমানবন্দরের একটা অস্পৃশ্য জায়গা, এখানে আসলে সেরকম করে তথ্য দেয়া হচ্ছে না, ভেতরেও ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি কি সেটা সংস্কার কাজ কিভাবে চলছে বা মেরামতের জন্য তারা কতটা প্রচেষ্টা নিচ্ছে এই নিয়ে আমাদেরকে বলবার, তথ্য জানানোর মতন কিন্তু সেরকম কেউ নেই। বিমানবন্দরের যে ব্যবস্থাপক রয়েছেন তিনি আমাদের কতগুলো দায়সারাভাবে কতগুলো কথা বলেছেন যে তারা আজকের মধ্যে এটা চেষ্টা করবেন, এটা মেরামতের চেষ্টা করবেন। আমরা যখন তাদের জিজ্ঞাসা করেছি যে এটি মেরামতের সক্ষমতা তাদের
তাদের রয়েছে কিনা, তাদের আরও লোকবল দরকার কিনা, বা যদি কোনোভাবে তারা না আজকে এটা ফেল করে, তারা যদি আজকে এটা মেরামত করতে না পারে আজকে আবার বন্ধ হবে কিনা, তো সেই বিষয়গুলোতে কিন্তু তারা স্পষ্ট করে আমাদের কোনো কিছু জানাতে পারেনি বা জানাননি। এর পাশাপাশি যে কথাটি বলতে পারা যায় যে আজকে দিনের বেলাকার যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলোতে যাতায়াত করবার জন্য যাত্রীরা কিন্তু আমরা দেখেছি সকালবেলা এখান থেকে বিমানবন্দরের প্রাঙ্গণে যাত্রীরা এখানে আসছেন। যাত্রীরা তারা এই যে নভো এয়ার এবং বিমান বাংলাদেশের যে ফ্লাইটটি তারা হয়তো আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে এখান থেকে উড্ডয়ন করবে ঢাকার উদ্দেশ্যে, অর্থাৎ দিনের বেলা এটি চলতে তেমন কোনো সমস্যা হবে না। তারপরেও বিমান বন্দর যে ব্যবস্থাপক রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন যে আজকের মধ্যে তারা যদি এটা সম্পন্ন করতে না পারেন তারা হেড অফিসে জানিয়েছেন, সেখান থেকে তারা হয়তো সিদ্ধান্ত নেবেন যে এই বিমান ওঠানামার ব্যাপারটা কি হবে রাতের দিকে। এর পাশাপাশি কিছু দুর্নীতির অভিযোগও রয়েছে যে এই বাতিগুলোর কিন্তু অ্যালাইনমেন্ট নিয়ে সমস্যা ছিল, সেগুলো অসমর্থিত। আমরা সেসব হয়তো বলবো না সেসব নিয়ে, কিন্তু আমরা আশা করব যে দ্রুতই এই বিমানবন্দর চালু হয়ে যাবে। জি অবশ্যই, অনেক ধন্যবাদ রায়হান আমাদের সাথে থাকবার জন্য, এবং আমরাও চাই যে সৈয়দপুর বিমানবন্দরের যে সমস্যা সেটি দ্রুত সমাধান হোক, দ্রুত নিষ্পত্তি ঘটুক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেওয়াই স্টিল সকাল 24 স্বভাবতই। এবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর ফিরে এসে অন্যান্য আয়োজন। আমন্ত্রণ আরও একবার কেওয়াই স্টিল সকাল 24 এর সাথে আছি আমি তাসনুভা মোহনা। আমের প্রসঙ্গ এবারে। বিভিন্ন জাতের আম বাজারজাতকরণের তারিখ প্রকাশ করেছে রাজশাহী জেলা প্রশাসন। রবিবার জেলা প্রশাসনের কার্যালয়ে এই ক্যালেন্ডার ঘোষণা করেন জেলা প্রশাসক। আলোচনার মাধ্যমে তারিখ নির্ধারণের পর জেলা প্রশাসক জানান, এই বছর আম কিছুটা দেরিতে পাকার কারণে বাজারজাতের তারিখ একটু পেছানো হয়েছে। নির্ধারিত তারিখের আগে কেউ আম পারলে বা কার্বাইড দিয়ে পাকানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মে মাসের 15 তারিখ থেকে শুরু করে ধাপে ধাপে বিভিন্ন আম বাজারে আসবে আগামী 10 আগস্ট পর্যন্ত। তবে বছরের বিভিন্ন সময় উৎপাদন হওয়ায় কাটিমন আমের জন্য কোনো নির্ধারিত তারিখ দেওয়া হয়নি। কাটিমন আমের জন্য কোনো নির্ধারিত তারিখ দেওয়া হয়নি। এবারের মৌসুমে আমের ফলন ও আমের বাজারের খবর জানতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, শুভ সকাল জানাই। আমরা জানছিলাম রাজশাহীর খবর, সেখানে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, বলা হচ্ছে যে আম দেরিতে পাকছে জন্য আমরা জানি যে হয়তো বা আমের ফলন যখনই হোক আমরা আমটা বাজারে পাবো খানিকটা দেরিতে। এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন মেহেরপুরের যে বাগানটিতে, আপনার পেছনে লিচুও দেখতে পাচ্ছি, সেখানে কি কোনো ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে বা মেহেরপুরে আমের বাজারজাতকরণের কি প্রক্রিয়া, কবে নাগাদ পাওয়া যাবে জানতে চাই। তাসনুভা, শুভ সকাল। আসলে আম উৎপাদনের, যদি বলে আম ও লিচু উৎপাদনের অন্যতম জেলা সেটিও কিন্তু মেহেরপুর। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁর পরেই কিন্তু মেহেরপুরের স্থান। এবং আপনি জানেন যে সর্বপ্রথম কিন্তু আম যেটি সংগ্রহ হয় সেটি কিন্তু সাতক্ষীরায়, তারপর মেহেরপুর, তারপর পর্যায়ক্রমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয়। তো আপনি যেমনটি বলছিলেন যে রাজশাহীতেও আমের যে ক্যালেন্ডার সেটি ঘোষণা করা হয়েছে। গতকালকে জেলা প্রশাসকের কার্যালয়ে মেহেরপুরের যে আম ও লিচু সংগ্রহের যে ক্যালেন্ডার সেটিও কিন্তু প্রকাশ করা হয়েছে। যদিও সেই ডেটটা স্পেসিফিক ভাবে দেওয়া হয়নি, তারপরেও কিছু আনঅফিশিয়ালি তারা ঘোষণা করেছেন। এখানে কয়েক জাতের আম আছে, বিশেষ করে গুটি জাতের যে আমটি রয়েছে সেটি আগামী 14 তারিখ থেকে সংগ্রহ শুরু হবে। বোম্বাই জাতের যে আমটি রয়েছে সেটি শুরু হবে 18 তারিখ থেকে। এবং যে বিশ্ববিখ্যাত যে আমটি রয়েছে হিমসাগর, যেটি মেহেরপুরের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় এবং দেশের চাহিদা মিটিয়ে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশেও এটি রপ্তানি করা হয়। সেই আমটি সংগ্রহ শুরু হবে 25 তারিখে। আর ল্যাংড়া জাতের যে আমটি রয়েছে সেইটি সংগ্রহ শুরু হবে 2 জুন। আর পর্যায়ক্রমে তারপর ফজলি, তারপর আমরুপালি, এই আমগুলো সংগ্রহ করা হবে। শেষে সংগ্রহ করা হবে বাড়ি 4। তো এবার যে আপনি বলছিলেন আমের ফলনের বিষয়, এবার এমনি বৈরী আবহাওয়া ছিল, গাছে মুকুল এসেছিল কম, যার কারণে 40 বা
60% গাছে আম এসেছে, আর বাদবাকি গাছে কিন্তু আম আসেনি। আর বৈরী আবহাওয়ার কারণে সেই আম কিন্তু ঝরে গেছে এবং আম লিচু নষ্ট হয়ে গেছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে যে আমের যে কাঙ্ক্ষিত যে সাইজ, সেই সাইজটি কিন্তু এবার আসেনি। তো এরই মধ্যে কিন্তু আম সংগ্রহের সময় নির্ধারণ করা হলেও জেলা প্রশাসকের কার্যালয় থেকে কৃষি বিভাগ থেকে বলা হয়েছে যে কোনো গাছে যদি এর মধ্যে গুটি বা কোনো বোম্বাই জাতের আম পাকতে শুরু করে তাহলে জেলা প্রশাসকের সমন্বয়ে সেই আমটি সংগ্রহ শুরু হবে। বলা যায় 14 তারিখের পর থেকেই যে আমটি সংগ্রহ শুরু হবে এবং লিচু ইতিমধ্যে কিন্তু বাজারজাত শুরু হয়েছে। তাসনিবা, এই ছিল আম লিচু সংগ্রহের সর্বশেষ পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ রাশেদ সাথে থাকবার জন্য। এবারে জন্মদিন, শুভ জন্মদিন। আজকের দিনে যাদের জন্মদিন অনেক অনেক অভিনন্দন জানাই সকাল 24-এর পক্ষ থেকে। প্রিয় দর্শক, সেই সঙ্গে চলুন জেনে আসা যাক, খানিকটা জ্ঞান অর্জন করা যাক পৃথিবীর দিকে তাকিয়ে। এবারে স্মরণীয় যারা, বরণীয় যারা, যাদের মধ্যে যেসব ব্যক্তিদেরকে আমরা ভীষণভাবে আইডল মনে করি, তাদের মধ্যে কাদের কাদের জন্মদিন চলুন দেখে আসি। 1707 সালের এই দিনে জন্মগ্রহণ করেন উদ্ভিদ বিজ্ঞানী চিকিৎসক কার্ল লিনিয়াস। তিনি আধুনিক দ্বিপদী নামকরণের ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। তাকে আধুনিক শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয়। এছাড়া তিনি আধুনিক বাস্তুবিজ্ঞানের জনকদের মধ্যে অন্যতম। 1857 সালের এই দিনে জন্মগ্রহণ করেন চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী স্যার রোনাল্ড রস। 1897 সালে অ্যানাফিলিস জাতীয় মশার পৌষ্টিক নালীতে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু প্লাজমোডিয়াম আবিষ্কার করেন এবং এই গবেষণার জন্য 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। 1966 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের দাবারু, গায়ক, কবি নিয়াজ মোরশেদ। তিনি 1981 সালে আন্তর্জাতিক মাস্টার এবং 1987 সালে গ্র্যান্ড মাস্টারের খেতাব অর্জন করেন। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার খেতাবধারী তিনি। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় 1989 সালে বাংলাদেশ সরকার কর্তৃক স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। 1986 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী, লেখিকা, প্রযোজক ও পরিচালক লিনা ডানাম। তিনি এইচবিওর ধারাবাহিক গার্লসের রচয়িতা ও অভিনেত্রী হিসেবে প্রসিদ্ধ। এই ধারাবাহিকের জন্য তিনি একাধিক এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং 2টি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। 1993 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বেলজিয়ান পেশাদার ফুটবলার রোমেল মেনামাল লুকাকু বোলিনগলি। বেলজিয়ান আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় হিসেবে তার ঝুলিতে বেলজিয়াম জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ 38টি আন্তর্জাতিক গোল করার রেকর্ড তার। তিনি 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত 2014 বিশ্বকাপ এবং ইউরো 2016-তে বেলজিয়ামের হয়ে প্রতিনিধিত্ব করেন। প্রতিদিনের মতো প্রত্যেকটি দিন সবার কাছেই খুব সাধারণভাবেই ধরা দেয়। সাধারণ সকাল, সাধারণ দিন এবং সুন্দর একটা সন্ধ্যা, সুন্দর একটা রাত। কিন্তু সেই দিনটিতেই বিশেষ কিছু ঘটনার কারণে দিনটি কারো কারো জীবনে খুব বিশেষ হয়ে ওঠে। সেরকমভাবেই প্রতিটি দিন প্রত্যেকের জীবনে সুন্দর সম্ভাবনাময় একটি স্বপ্ন তৈরি করুক, এমনটি প্রত্যাশা নিয়ে কেওয়া স্টিল সকাল 24 থেকে তাসনিভা ভুনা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল আরও একবার।